আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি। আমরা এটা নিয়ে থিওরির আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা শুরু করলাম ম্যাথ। এক ক্লাসে সম্ভব নয়, 2-3টা ক্লাস লাগবে সব ধরনের ম্যাথগুলো আমাদের নিয়ে আসতে। তো আজকে আমি যে ম্যাথগুলো নিয়ে আসছি সেটা হলো বোর্ডে লেখা আছে 3টা ম্যাথ। এই ম্যাথগুলো আমরা দেখব, 3 প্রকারের 3টা ম্যাথ নিয়ে আসছি। এরকম প্রকার আরও অনেক ম্যাথ আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখতে থাকব। তো চলো যাই, আজকে আমরা যে প্রকারের ম্যাথগুলো নিয়ে আসছি সেগুলো আমরা সলভ করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। যদি উদ্দীপকটা খুব ভালো করে বুঝতে পারি তাহলে অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে, আমি বিশ্বাস করি। তো চলো যাই, আমরা 1 নম্বর অঙ্কটা একটু পড়ি। 2 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 100 কেজি পানি 15 মিটার উচ্চতায় তুলতে 15 সেকেন্ড সময় লাগে। ওকে, ভালো। ইঞ্জিনের কৃত কাজ কত, অর্থাৎ ইঞ্জিনটা কি পরিমাণ কাজ করেছে। তো এইটার জন্য আমি অঙ্ক দেইনি, এটা তো সবাই পারবে, একদমই ইজি ব্যাপার এটা। তো প্রত্যেকটা অঙ্কের এখানে আজকে আমি যে 3টা অঙ্ক লিখেছি, তুমি মনে রেখো যে গ নাম্বারটা সবাই পারবে, বাট ঘ নাম্বারটা 3 প্রকারের অঙ্ক আমার এখানে আছে। সো আমরা ঘ নাম্বারটা খুব ভালো করে বোঝার জন্য এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা লিখেছি। তো আমরা সহজ অঙ্কটা প্রথমে লিখে ফেলি, সেটা হলো গ নাম্বার, ইঞ্জিনের কৃত কাজ কত। তাহলে 1 নম্বরের গ যেটা, সেটা হলো ইঞ্জিনের কৃত কাজ W সমান mgh। যেহেতু সে পানিটাকে উপরের দিকে উঠাইছে, সুতরাং আমাদের এখানে কৃত কাজ হবে mgh। তাহলে ভর কত ছিল আমার এখানে, ভর দেওয়া ছিল কত কেজি পানি, 100 কেজি পানি দেওয়া ছিল। জির মানটা আমরা জানি এবং 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা জানি, এবং এইচ ছিল কত মিটার উপরে তুলেছিলাম, 15 মিটার। সুতরাং এই 100 গুণন 9.8 গুণন এই 15, এই 3টা রাশিকে গুণ করলে আমরা ইঞ্জিনের কৃত কাজ পেয়ে যাব, এবং এটা গুণ করলে হবে আমাদের 14,700 জুল। এইটা হলো আমাদের গ নাম্বার। এত ইজি ব্যাপার, এত ইজি এই চ্যাপ্টারের গ নাম্বার অঙ্কগুলোর 3 নাম্বার তোলাটা খুবই সোজা, একদমই সোজা। তোমরা কোনো টেনশন করবা না এইটা নিয়ে, এটা আমরা খুব সহজেই করতে পারবো। প্রত্যেকটা এই চ্যাপ্টারের প্রত্যেকটা গ আমরা খুব সহজে 3 নাম্বার অ্যাচিভ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, আমরা চলে যাই, ঘ নাম্বারটা বোঝার চেষ্টা করি। আমরা ঘ নাম্বার কি বলেছি একটু দেখো। ঘ নাম্বার বলেছিলাম যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 3 সেকেন্ড সময় বেশি লাগে। তো আমাকে বলেছিল প্রথমে যে 15 সেকেন্ড সময় লাগে, আর এখন বলছে যদি 3 সেকেন্ড সময় বেশি লাগে, তার মানে 15-র পরে 3 সেকেন্ড, 15, 16, 17, 18। তার মানে যদি পানি উত্তোলন করতে, এই সম্পূর্ণ পানি উত্তোলন করতে যদি আমাদের 18 সেকেন্ড সময় লাগে। আগে ছিল কয় সেকেন্ড, 3 সেকেন্ড, আরও 3 আগে ছিল হলো 15 সেকেন্ড, এবং এর সাথে আরও 3 সেকেন্ড সময় বেশি লেগেছে। তার মানে এই দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সময় লেগেছে সব মিলে 18 সেকেন্ড। ওকে, 3 সেকেন্ড সময় বেশি লাগে, তবে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে। অর্থাৎ আমি তোমাকে বলতে চাই যে যখন আমাদের সময় লেগেছিল 15 সেকেন্ড, তখন এর জন্য এর কর্মদক্ষতা ইটা কত সেটাই তো আমি জানি না। সেটাকে আমি জানি না। আবার এই 18 সেকেন্ডের জন্য কর্মদক্ষতা ইটা প্রাইম কত সেটাও আমি জানি না। যদি আমাদের হাতে এই 2টা কর্মদক্ষতা বের করতে পারি, তাহলে কিন্তু আমি বলতে পারবো যে কর্মদক্ষতা কত বাড়াতে হবে নাকি কর্মদক্ষতা কমাতে হবে, এটা আমি খুব সহজে বলে দিতে পারবো। তাহলে আমাদের উচিত হবে প্রথমে উদ্দীপকে যা দেওয়া আছে সেখান থেকে আমাদের প্রথমেই 15 সেকেন্ডের জন্য এই ইঞ্জিনের কর্মদক্ষতা কত সেটা বের করা উচিত। চলো যাই, আমরা 15 সেকেন্ডের জন্য কর্মদক্ষতা কত সেটা প্রথমে আমরা বের করে ফেলি। আমরা ইটা 1 দেই, এটা নাম বা ইটা দেই পি প্রাইম ডিভাইডেড বাই পি গুণন 100%। তাহলে পি প্রাইম মানে হলো mgh ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই পি গুণন 100%। এখন চলো যাই,
mgh মানে কৃতকাজ, mgh এর মানটা কিন্তু আমরা গ নাম্বারে বের করেছিলাম। mgh এর মান কত ছিল? আমাদের মান ছিল হলো 14,700, 14,700 ভাগ আমাদের প্রথমে উদ্দীপকে যে সময় দেওয়া ছিল সেটা ছিল হলো 15 সেকেন্ড। এই যে টির মান 15 সেকেন্ড বসিয়ে দিয়েছি। এরপর আসো ইঞ্জিনের মোট ক্ষমতা কত। এই যে উদ্দীপকের দিকে লক্ষ্য করো, এই ইঞ্জিনের মোট ক্ষমতা ছিল 2 কিলোওয়াট। 2 কিলোওয়াট, দ্যাট মিনস 2000 ওয়াট। এরপরে আমরা একে 100% করছি। যদি আমরা এই ডাটা দিয়ে অ্যান্সার লিখতে চাই তাহলে তুমি ক্যালকুলেটরে দেখো, এর অ্যান্সারটা আসবে হলো 49%। এটা ছিল আমাদের উদ্দীপকে যে ইঞ্জিনের কথা বলেছি, উদ্দীপকে যে সময়ের কথা বলেছি, উদ্দীপকে যে 100 কেজি পানির কথা বলেছি, উদ্দীপকে যে 15 মিটার উচ্চতার কথা বলেছি, সেই ডাটাগুলোর জন্য এই ইঞ্জিনের কর্মদক্ষতা বের করেছি হলো 49% কর্মদক্ষতা। কিন্তু আমার ঘ নাম্বারে বলল যদি তোমার সময় লাগে আরো 3 সেকেন্ড বেশি তাহলে তার কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে। অর্থাৎ কিরূপ পরিবর্তন হবে মানে কি পরিমাণ কর্মদক্ষতা বাড়বে নাকি কি পরিমাণ কর্মদক্ষতা কমবে, সেইটা তোমাকে বের করতে হবে। তাহলে চলো যাই আবার নতুন করে ইটা প্রাইম বের করি আমরা। আবার নতুন করে ইটা প্রাইম যদি বের করতে চাই তাহলে পি প্রাইম ডিভাইড বাই পি গুণন 100%। অন্য সকল ডাটা ঠিক আছে, যেমন ধরো 100 কেজি পানিকে 15 মিটার উপরে তুলতে হবে, এই ইঞ্জিনের কর্মদক্ষতা 2 কিলোওয়াট অর্থাৎ 2000 ওয়াট, এগুলো সব কিন্তু ঠিক আছে। শুধুমাত্র তোমাকে একটি ডাটা পরিবর্তন করে দিয়েছে, সেটা হলো যে সময়টা যদি আরো 3 সেকেন্ড সময় বেশি লাগে, তার মানে 15 সেকেন্ড ছিল সেটা যদি 18 সেকেন্ড লাগে তাহলে তোমার কর্মদক্ষতা কেমন হবে এটা প্রথমে বের করা উচিত। তাহলে চলো যাই, mgh ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই পি গুণন 100%। এবার তুমি আমাকে চিন্তা করে বলো, আমি একটু আগে তোমাকে বলেছি যে m মানে ভর, ভর মানে হলো 100 কেজি, এটা ঠিক আছে। জির মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও ঠিক আছে। h মানে উচ্চতা 15 মিটার, এটাও ঠিক আছে। শুধুমাত্র টি 3 সেকেন্ড বাড়াতে হবে। তাহলে mgh এর মান কত বসাইছিলে তুমি? এই যে 14,700 ডিভাইডেড বাই, এবার তুমি সময়, এর আগের বার সময় বসিয়েছিলে কত? 15 সেকেন্ড, আর এবার তোমাকে বলেছে যে 3 সেকেন্ড সময় বেশি লাগবে। তাহলে 15-র সাথে আরো 3 সেকেন্ড সময় যোগ করে নাও, তাহলে কত হয়? 18 সেকেন্ড ডিভাইডেড বাই ওই ইঞ্জিনের মোট ক্ষমতা ছিল 2 কিলোওয়াট মানে কি 2000 ওয়াট। তাহলে এই যে 2000 ওয়াট গুণন 100% বসিয়ে দিয়েছে, অঙ্ক কিন্তু শেষ। তাহলে এইটা যদি তুমি ক্যালকুলেটরে করো তাহলে তোমার অ্যান্সার আসবে হলো 40.83%। তুমি দেখো আমার কর্মদক্ষতা প্রথমে ছিল হলো 49% কর্মদক্ষতা এবং দ্বিতীয় ক্ষেত্রে আমার আসছে 40.83% কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা আগে ছিল বেশি, এখন হয়ে গেছে কম। তাহলে তোমাকে লিখতে হবে কর্মদক্ষতা কমবে কত, সেটা তোমাকে লিখে দিতে হবে। তাহলে অতএব কর্মদক্ষতা কমবে সমান এই যে 49% থেকে তোমাকে 40.83% বিয়োগ করতে হবে এবং এখান থেকে তুমি পাবে 8.1617% হবে না? ওকে, 17% এত পার্সেন্ট। তাহলে এই পরিমাণ কর্মদক্ষতাও তোমাকে কমাতে হবে। তাহলে বিয়োগটা ঠিক আছে কিনা দেখে নাও। 7 হলো হাততালি 1 9, 10 হাততালি 1 1 8, ওকে শেষ। তাহলে 8.17% কর্মদক্ষতা কমাতে হবে। দেখো আমি কিন্তু অঙ্কটাকে খুবই সুন্দর করে পড়েছি, যা যা ডাটা আছে সেগুলো বসানোর চেষ্টা করেছি। আমি অতিরিক্ত কোনো কিছু করিনি, যতটুকু বলেছিল আমি ততটুকু বুঝেছি এবং ততটুকু আমি ক্যালকুলেশন করে বের করে দিয়েছি। এটা একটা কর্মদক্ষতার অঙ্ক এবং এই কর্মদক্ষতার অঙ্ক এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি বার আসে পরীক্ষায়। সুতরাং তোমাকে বেশি বেশি চর্চা করতে হবে কর্মদক্ষতার অঙ্কের ওপর। ওকে, চলো যাই আমরা আরেকটা অঙ্ক একটু দেখি। 2 নাম্বার অঙ্ক আমরা কি বলেছি। তাহলে 1-এর ঘ নাম্বার চলে গেল। ডিয়ার মাই পিচ্চিরা আমার, আমরা এবার 2 নাম্বারে যাচ্ছি।
আমাদের 2 নাম্বারটা কি বলেছে একটু দেখে নিই আমরা। 2 নাম্বার বলেছে একটি বলকে ভূমি থেকে 58.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ওকে, ভালো কথা। এটা ভূমি আমার, এটা আমার ভূমি, এটা আমার ফুটবল। এই বলটাকে উপরের দিকে 58.8 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করেছি, এই কথাই বলেছে। আমি যা ছবিতে দেখাইছি, তাহলে ছবিতে কি দেখাইলাম যে একটি বলকে ভূমি থেকে 58.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ওকে, ভালো কথা, নিক্ষেপ করা হলো। বলটির ভর ছিল 250 গ্রাম ছিল এবং ওই স্থানে, অর্থাৎ যে স্থানে আমি পরীক্ষাটা করছি সেখানে আমার জির মানটা ছিল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ফাইন। এই ছোট্ট একটা উদ্দীপক দেওয়া আছে, একদমই ইজি ব্যাপার। আমরা এখন দেখব কত সময় পর বলটি ভূমিতে ফিরে আসবে। ওকে, আমরা যখন 58.8 মিটার পার সেকেন্ড বেগে কোনো বলকে উপরের দিকে নিক্ষেপ করব, আমরা জানি এই বলটার বেগ ধীরে ধীরে কমবে 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 এবং সর্বোচ্চ উচ্চতায় গিয়ে এইটার বেগ হবে কত? এইখানে তার বেগ হবে 0। এই যে এখান থেকে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত যে সময়টুকু লেগেছে তার নাম কি ছিল? উত্থানকাল। তার নাম কি ছিল? উত্থানকাল। ওকে, এখন এই বলটা আবার ধীরে ধীরে নিচের দিকে পড়বে, সুতরাং এই পড়তে ভূমিতে ফিরে আসতে যে সময় লাগে তার নাম হলো পতনকাল। আমরা বলেছি যে ভূমিতে ফিরে আসতে কত সময় লাগবে, অর্থাৎ যাওয়া এবং আসা, যাওয়া এবং আসা, এই দুইটা সময় মিলে আমাকে বলতে হবে উড্ডয়নকাল কত। অর্থাৎ যাওয়া এবং আসা মিলে এটার নাম হলো উড্ডয়নকাল। এই সময় পর এই বলটা আবার ভূমিতে ফিরে আসবে। তাহলে সেই উড্ডয়নকাল একটা সূত্র ছিল আমাদের, টি সমান 2u ডিভাইডেড বাই জি, অর্থাৎ উত্থানকাল যোগ পতনকাল। উত্থানকালের সূত্র কি ছিল? ছোট হাতের টি সমান ইউ ডিভাইডেড বাই জি ছিল। পতনকাল কি ছিল? এটাই ছিল, ইউ ডিভাইডেড বাই জি ছিল। তাহলে এই দুটাকে যোগ করলে হবে কত? উড্ডয়নকাল। তাহলে উড্ডয়নকাল টি সমান ইউ ডিভাইডেড বাই জি প্লাস ইউ ডিভাইডেড বাই জি সমান জি লসাগু ইউ প্লাস ইউ সমান সমান 2u ডিভাইডেড বাই জি। তাহলে এই সূত্রটা আমি একবারে লিখেছি। চলো যাই আমরা 2 × 58.8 ডিভাইড বাই 9.8। যদি আমরা এই অঙ্কটা করতে চাই তাহলে এর অ্যান্সারটা কত আসবে? ক্যালকুলেটর মারো সবাই। এর অ্যান্সারটা আসবে 12 সেকেন্ড। 12 সেকেন্ড। তার মানে হলো অতএব 12 সেকেন্ড পর বলটি ভূমিতে ফিরে আসবে। একটু লিখে দিবা কষ্ট করে। অতএব 12 সেকেন্ড পর বলটি ভূমিতে ফিরে আসবে। এই হলো আমার গ নাম্বার অঙ্ক। শেষ কিন্তু, হ্যাঁ, গ নাম্বার অঙ্ক শেষ, যে 12 সেকেন্ড পর বলটা আবার ভূমিতে ফিরে আসবে। কত সোজা, তাই না? একদমই ইজি অঙ্ক এগুলো। আমি বলেছি এই চ্যাপ্টার প্রত্যেকটা গ নাম্বার খুবই ইজি, একদম খুবই সোজা। ওকে, এরপর চলো আমাকে কি বলেছে একটু ঘ নাম্বারের জন্য একটু দেখে নিই আমরা। কত উচ্চতায় বলটির গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে এটা বলেছে। দেখো, এরকম আমরা অনেক অঙ্ক এই চ্যাপ্টারে করব, যেটা হলো যে কোনো বস্তুকে উপরে থেকে নিচের দিকে ফেলে দিয়েছি। ধরো এটা টোটাল উচ্চতা ধরো 50 মিটার, আমাকে বলবে কত উচ্চতায় তার বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। এরকম অসংখ্য অঙ্ক এই চ্যাপ্টারে আছে। এটা হলো উপর থেকে নিচের দিকে, অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে এই রকম অঙ্ক অসংখ্যবার আছে। কিন্তু কোনো বস্তুকে যখন তুমি উপরের দিকে নিক্ষেপ করবে সেই রকম অঙ্ক এই চ্যাপ্টারে কম আছে। তো এইরকম একটা অঙ্ক আমি এখানে নিয়ে আসছি। এটা সবাই একটু কম করে, একটু কম পারে, সেই জন্য নিয়ে আসছি যেন আমার বাচ্চারা খুব ভালো করে এটা বুঝতে পারে এবং এইটা যেন পরীক্ষায় আসলে যেন ভয় না পায়। এই জন্য অঙ্কটা নিয়ে আসছি। আমি খুবই সহজ করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। চলো যাই। আমরা আমাদের যে উদ্দীপক ছিল আমরা সেটা তৈরি করার চেষ্টা করি। চলো, এটা হলো আমার ভূমি, এটা ছিল আমার ফুটবল, যেটাকে উপরের দিকে নিক্ষেপ করেছিলাম 58.8
মিটার পার সেকেন্ড বেগে। ওকে, আমাকে বলেছে যে কত উচ্চতায় এইটার বিভব শক্তি গতিশক্তি সমান সমান হবে। আমি জানি না, সত্যিই জানি না। তাহলে ধরে নিচ্ছি যে এই উচ্চতায় গিয়ে, এই উচ্চতা বলতে সেটাও তো আমি জানি না, এক্স উচ্চতায় গিয়ে আমার বিভব শক্তি এবং গতিশক্তি সমান সমান হবে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি সমান সমান হবে। এটা বোঝার চেষ্টা করি। ওকে, আমি কিন্তু কিছুই জানি না, একদম অন্ধের মতো ধরে নিয়েছি যে এক্স উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান সমান হবে, একদম ইজিভাবে ধরে নিয়েছি। তুমিও এভাবেই করার এবং এভাবে বোঝার চেষ্টা করো, আর কখনো কোনো দিন তোমার এই অঙ্ক কঠিন লাগবে না। দেখো, আমি কোনো কিছুই করিনি, আমি বলেছি যে ধরি এক্স উচ্চতায় ইপি সমান ইকে, বাস, অঙ্ক কিন্তু শেষ। আমি এখন জাস্ট ক্যালকুলেশন করব। আমার বিশ্বাস যে আমি কঠিন কিছু ধরি নাই বা কঠিন কোনো কিছু তোমাকে বুঝাইনি, একদম সহজ একটা জিনিস বুঝাইছি। যে আমরা ধরে নিচ্ছি যে উপরের দিকে নিক্ষেপ করছি, সত্য কথা যে আমরা উপরের দিকে নিক্ষেপ করলাম, আমি ধরে নিচ্ছি যে এক্স উচ্চতায় যাওয়ার পরে তার গতিশক্তি বিভব শক্তি সমান সমান হয়ে গেছে, আর কিছু করি নাই। আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে এসো যে এটা হলো mgh, সূত্র লিখতেছি আমি, সমান হাফ mv²। এগুলো আমি সূত্র লিখেছি, আর কিছু করি নাই। আচ্ছা, এবার চলো দেখো, m মানে ভর, ঠিক আছে। আচ্ছা, g মানে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। h মানে উচ্চতা। এখন তুমি আমাকে বলো যে এখানে কত উচ্চতার কথা তুমি বলেছ। তুমি যা বলছো আমি তাই লিখবো, কোনো প্রবলেম নাই। তুমি বলেছো এক্স উচ্চতায়, তাহলে বিভব শক্তির ক্ষেত্রে এটা হলো উচ্চতা, সুতরাং আমি এক্স উচ্চতা ধরেছি, তাই আমরা এক্স উচ্চতা নিয়েছি। ওকে, এবার চলো এই পাশে হাফ লিখলাম, এম লিখলাম। এখন দেখো v²। আচ্ছা, ভি যদি থাকে তাহলে তুমি যেহেতু জানো সেখানে একটা ইউ আছে, আদিবেগ আছে। তাহলে আদিবেগটা কোথায় ছিল? ভূমিতে ছিল, এখানে ছিল আদিবেগ। আদিবেগ ছিল ইউ, যার মানটা ছিল 58.8 মিটার পার সেকেন্ড। সেখান থেকে বস্তুটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করেছি। উপরের দিকে নিক্ষেপ করলে কি হয়? বস্তুর বেগটা কমতে থাকে। তাহলে এই বেগটা কমতে 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 এখানে গিয়ে আমার বেগ হয়েছে শেষ বেগ ভি, যার মান আমি জানি কি না, যার মান আমি জানি না। তাহলে এসো, যদি তুমি না জানো তাহলে এখানে তুমি কি লিখবা? v² সমান কি লিখবা? u² প্লাস দেব না মাইনাস দেব? যদি কোনো বস্তু নিচের দিকে পড়ে তাহলে সেটা প্লাস হয়, কারণ অভিকর্ষ ত্বরণ হলো প্লাসের। আর যদি কখনো কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করি তাহলে সেই বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ হবে ঋণাত্মক, সেই জন্য আমরা মাইনাস চিহ্ন দিয়েছি। তাহলে -2 লিখলাম, জি লিখলাম। এখন বলো, আদিবেগ এবং শেষ বেগের মধ্যবর্তী দূরত্ব লিখতে হয়। আমার আদিবেগ ছিল ভূমিতে, শেষ বেগ উপরে, তাহলে আদিবেগ আর শেষ বেগের মধ্যবর্তী দূরত্ব কত? এক্স। তাই আমরা এখানে আবার এক্স লিখব। এই জায়গাটায় ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারে না। আমি আবার বলছি, আমরা এখানে দুইটা এক্স লিখেছি, এইটা একটা, দুইটা এক্সের মিনিংসটা, মানেটা আলাদা আলাদা। এখানে যখন বিভব শক্তি লিখেছিলাম তখন এই এক্সের মানেটা হলো উচ্চতা, এবং সেটা ভূমি থেকে কত উচ্চতায় ছিল? এক্স উচ্চতায় ছিল, তাই আমরা সেখানে এক্স লিখেছি। আর এখানে এসে আমার v² মানটা আমি জানি না, তাই আমরা u² প্লাস 2as এই সূত্র ইউজ করেছি। v² সমান u² প্লাস 2as, এই সূত্রের জন্য আমরা v² সমান u² এখানে মাইনাস দিয়েছি, বিকজ আমরা কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করেছি। উপরের দিকে নিক্ষেপ করলে আমার জির মানটা হবে মাইনাসের। তাহলে আমরা এখানে 2g লিখব, এবং এই s কি ছিল? s ছিল হলো আদিবেগ এবং শেষ বেগের মধ্যবর্তী দূরত্ব। আমার কোনো কিছু করার নাই, আমার আদিবেগ ছিল ভূমিতে আর শেষ বেগ ছিল উপরে। এই আদিবেগ আর শেষ বেগের মধ্যবর্তী দূরত্ব এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি x আছে, সুতরাং আমরা বাধ্য হয়ে x লিখছি। তাহলে এই x আদিবেগ আর শেষ বেগের মধ্যবর্তী দূরত্ব, আর এই এক্স ছিল কি? উচ্চতা। আসলে দুটাই একই এক্স, কিন্তু মানেটা আলাদা আলাদা। এটা হলো উচ্চতা আর এটা হলো আদিবেগ এবং শেষ বেগের মধ্যবর্তী দূরত্ব। মনে থাকবে আজকে থেকে?
সবাই মনে রাখো, সবাই এটা মনে রাখতেই হবে বাবারা, খুবই যত্ন করে মনে রাখো, এটা খুবই যত্ন করে মনে রাখো। ঠিক আছে, চলো যাই আমরা মানগুলো বসে একটু চেহারাটা ভালো করার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা এম আর এমটা একটু কাটতে চাই, বুঝছো, মজা লাগবে তাহলে। তাহলে এই এম আর এমটা কেটে দিই। কেটে দিলে কি কি থাকে একটু লিখে নিই। আমাদের থাকে হলো জি এক্স সমান হাফ ইউ স্কোয়ার মাইনাস হাফ গুণন 2gx। এই 2 আর 2 কাটলাম, তাহলে gx ইকুয়াল টু হাফ ইউ স্কোয়ার মাইনাস এখানে থাকে কি gx, এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে দুইটা gx হয় সমান হাফ গুণন হাফ ইউ স্কোয়ার লিখলাম। ওকে ফাইন, হাফ ইউ স্কোয়ার লিখলাম। তাহলে এখানে আমরা x রাখবো, x এর মানটাই আমার দরকার, আর কোনো কিছুর দরকার নেই। তাহলে হাফ ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2gটা নিয়ে আসো। এখন সব কিছুর মান তোমার হাতে আছে। চলো চাই আমরা এখানে বসিয়ে দিই হাফ গুণন ইউ এর মান আদি বেগ ছিল 58.8, তার উপরে কি হবে স্কোয়ার হবে, আর নিচে ছিল 2 গুণন 9.8 সমান সমান অ্যান্সার আসবে কি জানো, 88.2 মিটার আসবে। এটাই হবে আমার অ্যান্সার। আমি আশা করি যে ভূমি থেকে নিক্ষিপ্ত কোনো বস্তুর ক্ষেত্রে যদি কখনো এই রকম কোনো অঙ্ক আসে, এই রকম যে বিভব শক্তি গতিশক্তির সমান, অথবা বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, অথবা গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, এইরকম যত অঙ্ক আসে সব তুমি এই রকম একটা ফরম্যাটে বসাই দিবা, একদম 100% তোমার অঙ্ক নিমিষেই হয়ে যাবে, তুমি টেরই পাবে না অঙ্ক হয়ে গেছে। ডিয়ার, এই নিয়মটা শেখা যায় কিনা একটু চেষ্টা করো, একবার বোঝার চেষ্টা করো, আর কোনোদিন ভুল হবে না, গ্যারান্টি দিচ্ছি, একদম গ্যারান্টি। ওকে ওকে ডিয়ার, তাহলে চলো আমরা এবার 3 নম্বর অঙ্কে যাই। আমাদের 3 নম্বর অঙ্কটা কি বলেছে একটু দেখে আসি। আমাদের 3 নম্বর অঙ্কটা কি বলেছে যে 1.5 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 8 মিটার উচ্চতায় 1500 কেজি পানি ধারণ ক্ষমতা বিশিষ্ট একটি ট্যাঙ্ক 3 মিনিটে পূর্ণ করতে পারে। ওকে, ভালো কথা। ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি কত? আমি কথা দিয়েছিলাম প্রত্যেকটা গড় অঙ্কগুলো অনেক সোজা, সুতরাং পানি ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় তার বিভব শক্তি কত, একদম ইজি ব্যাপার। 3 গ বিভব শক্তি ইপি সমান mgh লিখে দিলাম, mgh। তাহলে ভর কত ছিল আমার, কত কেজি পানি, 1500 কেজি পানি, 1500 কেজি 9.8, কত মিটার উচ্চতায় তুলেছি আমরা দেখো তো, 8 মিটার উচ্চতায়। গুণ করে দাও, 1500 গুণন 9.8 গুণন হলো h, এইটা যদি গুণ করো তাহলে তুমি পাবে হলো 11,000 না 1,17,600 এত জুল। ওকে, এইটাই অ্যান্সার, এর বাইরে আর কোনো কিছু করতে হবে না তোমাকে, একদম এটা অ্যান্সার। 1,17,600 জুল তুমি বিভব শক্তি পাবে। এটা হলো গ নাম্বার, মোটামুটি অবজেক্টিভের মতো আর কি, অবজেক্টিভ টাইপের অঙ্ক গ নাম্বারে আসবে এই চ্যাপ্টার থেকে বিশেষ করে। ওকে, তাহলে চলো গ নাম্বারটা হয়ে গেল আমার। এবার তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হলো আসলে মেইন কাজ হলো ঘ নাম্বারে ফোকাস দেওয়া। ঘ নাম্বারে ফোকাস দাও তোমরা সবাই। উদ্দীপক মোটরের পরিবর্তে একই ক্ষমতার 50%, একই ক্ষমতার 50% কর্মদক্ষতার 50% কর্মদক্ষতার 50% কর্মদক্ষতার অপর একটি মোটর দ্বারা, অপর একটি মোটর দ্বারা, অপর একটি মোটর দ্বারা একই সময় ট্যাঙ্কটি পূর্ণ করা সম্ভব কি? গাণিতিক বিশ্লেষণে দেখাও। বাস, উদ্দীপকের মোটরের পরিবর্তন, অর্থাৎ যে মোটর আছে, যে মোটরের প্রদত্ত মোট ক্ষমতা হলো 1.5 কিলোওয়াট, এই মোটরের পরিবর্তে আমরা অন্য একটা মোটর ব্যবহার করতে চাই যে মোটরের কর্মদক্ষতা 50%।
তাহলে উদ্দীপকের মোটরের পরিবর্তে একই ক্ষমতার অর্থাৎ এই 1.5 কিলোওয়াট ক্ষমতার আরেকটা মোটর ব্যবহার করতে চাই, যে মোটরের কর্মদক্ষতা 50%। সেই মোটর দ্বারা আমার এই ট্যাঙ্কটাকে একই সময়ে পূর্ণ করা সম্ভব হবে কিনা, অর্থাৎ ওই যে 3 মিনিটে পূর্ণ করা সম্ভব হবে কিনা সেটা বের করতে হবে। ওকে ফাইন। এখন আসো এইটা আমরা কিভাবে করব। এসো, একদম ইজি ব্যাপার, কিন্তু একদম খুবই সহজ ব্যাপার। যে ইটা সমান, ইটা প্রাইম সমান ধরো পি প্রাইম ডিভাইডেড বাই পি গুণন 100%। এখন তোমাকে যে মোটরটার কথা বলেছে সেই মোটরের কর্মদক্ষতা কত? 50%। বসাই দিলাম, 50% বসাই দিচ্ছি কিন্তু। আচ্ছা, সমান mgh ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই পি গুণন 100%। ওকে, এবার আমরা 50% সমান এম এর মান কত একটু বলো তুমি। ওই যে উদ্দীপক দেখে বলো কত? 1500 কেজি। এই যে বসাইলাম 1500 কেজি 9.8 গুণন উচ্চতা, কত উচ্চতায় তুলতে হবে বলো 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 বলো? 8 মিটার উচ্চতায় তুলতে হবে। একই সময়, অর্থাৎ সময়টা বের করে আমি চাচ্ছি যে আমরা এখান থেকে একটা সময় বের করব, সময়টা বের করে দেখব সেটা 3 মিনিটের সমান হয় কিনা। যদি 3 মিনিটের সমান হয় তাহলে বলবো হ্যাঁ একই সময়ে করা সম্ভব, ট্যাঙ্কটাকে পূর্ণ করা সম্ভব। আর যদি সময়টা তার চেয়ে কম হয় বা তার চেয়ে বেশি হয় তাহলে আমরা বলবো যে না, সম্ভব নয়। এই তো, তাহলে চলো টিটা রেখে দিয়েছি। আর একই ক্ষমতার মানে কি? এই যে 1500 কিলোওয়াট, তাহলে 1.5 গুণন 1000 গুণন 100%। অঙ্ক শেষ। দেখো আমি কিছু করিনি, একদম আমি কর্মদক্ষতা বলেছিল যে মোটরটা নিয়েছি তার কর্মদক্ষতা এবার হলো 50%। আমি সেই কর্মদক্ষতা লিখেছি। তো কর্মদক্ষতার সূত্র তো আমি জানি, পি প্রাইম ডিভাইড বাই পি গুণন 100%। এখন যে মোটর নিয়ে কাজ করছি সেই মোটরের কর্মদক্ষতা কত? 50% বসাই দিয়েছি। তাহলে পি প্রাইমের মান কত? mgh ডিভাইড বাই টি ডিভাইড বাই পি হলো প্রদত্ত মোট ক্ষমতা, আর গুণন হলো 100%। আচ্ছা, যদি তাই হয় তাহলে এবার আমরা দেখি যে একই কাজই তো করেছে, তার মানে 1500 কেজি পানি তো উপরে তুলেছে বা ট্যাঙ্কিতে তুলেছে, তাহলে 1500 কেজি বসাই দিয়েছি। অভিকর্ষ ত্বরণ তো একই 9.8 এবং একই উচ্চতায় তুলেছে, মানে 8 মিটার উপরে তুলেছে। কিন্তু সময়টা কত লেগেছে সেটাই তো জানতে চাই, যে আগের সময়ের চেয়ে কম লেগেছে নাকি বেশি লেগেছে, সেটাই তো বের করতে চাই। সেই জন্য আমি টির মানটা নতুন করে বের করতে চাই, আর অন্য কোনো কিছু করতে চাই না। শুধু টির মানটা একটু নতুন করে বের করতে চাচ্ছি, আমি আর কোনো কিছু করতে চাই না। তাহলে টির মানটা বের করব আমরা। আর ওই মোটরের কর্মদক্ষতা কত ছিল ফার্স্টে? 1.5 কিলোওয়াট। তাহলে একই ক্ষমতার বলেছে, তার মানে এটার ক্ষমতা যে নতুন মোটরটা নিয়েছি বা ইঞ্জিনটা নিয়েছি সেটার কর্মদক্ষতা 1.5 কিলোওয়াট। সেই জন্য 1.5 কিলোওয়াটকে আমি ওয়াট করে নিয়েছি, তার মানে 1000 দিয়ে গুণ দিয়েছি। তাহলে এরপর এখান থেকে যদি আমরা করতে চাই কিছু একটা, তাহলে আমরা টির মানটা কত পাবো? এই তো হিসাব। আমরা টির মানটা পাবো হলো 156.8 সেকেন্ড পাবো। তা আমরা তো সেকেন্ডে হিসাবটা পাবো না, আমার উদ্দীপকের মধ্যে দেওয়া আছে মিনিটে। তো আমরা যদি মিনিট বের করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেই জন্য আমরা টির মানটা বের করব, 60 দিয়ে ভাগ দাও, তাহলে 2.613 মিনিট পাবো আমরা, মিনিট। তাহলে প্রথমবার যে মোটরটা নিয়েছিলাম সেটা দিয়ে আমার সময় লেগেছিল 3 মিনিট, আর এখন যে মোটরটা আমরা নিয়েছি সেটা দিয়ে আমার সময় লেগেছে 2.613 মিনিট। ভালো না খারাপ? ভালো, ভালো, কম সময় লেগেছে। আগেকার মোটরে বেশি সময় লেগেছিল, 3 মিনিট লেগেছিল, আর এবার 3 মিনিটের চেয়ে কম সময় লেগেছে। কম সময়ে আমি ট্যাঙ্কি ফুল করে দিয়েছি। তাহলে আমাদের এই মোটরটা কিন্তু ভালো, আমাদের পছন্দ, এটা আমরা চুজ করব, এটাকে আমরা চুজ করব এটা। তাহলে আমরা বলবো যে 2.613 মিনিট লেস দেন 3 মিনিট, ঠিক তো? অতএব কম সময় লাগবে, কম সময় লাগবে। তার মানে আমি আজকে তোমাদেরকে বলতে চাই যে ঘ নাম্বার অঙ্কের জন্য তোমার এত তো টেনশন করার দরকার নেই। উদ্দীপকটা যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো আর ঘ নাম্বার যা চেয়েছে তা যদি তুমি বোঝো, তাহলে তো অঙ্ক বের হয়ে যাবে তোমার হাত দিয়ে।
যদি তোমার ওই চ্যাপ্টার সম্পর্কে সম্পূর্ণ ধারণা থেকে থাকে। যদি এখনো কারো ধারণা না থাকে তাহলে আমি বলবো তোমরা কাজ ক্ষমতা শক্তির আমার আগের ভিডিওটা দেখে নাও, যে ভিডিওটা সম্ভবত 1 ঘন্টা সময় ধরে করেছিলাম আমি, অর্থাৎ টোটাল চ্যাপ্টারটাকে আমি 1 ঘন্টায় শেষ করেছি। তবে হ্যাঁ, মনে রেখো আমরা কিন্তু ওই লেকচারের মধ্যে আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এবং গতি ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে কোনো কথা বলিনি। কেন বলিনি জানো? আসলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এবং গতি ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে অঙ্কের মধ্যে কথা বলবো, সেই জন্য থিওরিতে আর কোনো কথা বলিনি। তো অপেক্ষা করো আমাদের নেক্সট ক্লাসগুলোতে আমরা সকল প্রকারের অঙ্কগুলো নিয়ে আসার চেষ্টা করব। আমরা যত রকমের অঙ্ক আছে, যেমন একটা কুয়ার অঙ্ক আছে যার গভীরতা অর্ধেক ধরতে হয়, স্থিতি গুণাঙ্কের অঙ্ক আছে, গতি গুণাঙ্কের অঙ্ক আছে। তো এগুলো অঙ্ক আমরা ধীরে ধীরে নিয়ে আসবো প্রত্যেকটা ক্লাসে, এক এক করে আমরা ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। সঙ্গেই থাকো এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।